আচ্ছা, আচ্ছা, ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি আছি ডাক্তার স্বপন। আপনারা সবাই একটা আশা নিয়ে আসছেন। ভরসার জায়গাটা আপনারা আ আ মনে করছেন যে স্বপন ভাইয়ের কাছে ট্রেনিং নিলে অনেক কিছু শিখব। তো সেই জায়গা থেকে আমরা আজকে দেশি মুরগি পালনের প্রশিক্ষণে জানবো। যেহেতু ৭ টা ক্লাস, ৭ টা ক্লাসের মধ্যে আজকে ১ম ক্লাস, যেটা হচ্ছে মুরগির বাসস্থান এবং পালন পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। তো আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা পাবো এবং আপনাদের সার্বিক অংশগ্রহণেই সবাই আন্তরিকতার সাথে আনন্দ বিনোদনের মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা ক্লাসগুলো, প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্রত্যেকটা টপিকসগুলো যেন আমরা শিখতে পারি। এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রশ্ন করবেন, যাতে করে আপনাদের মধ্যে যদি কোনো শিখার আগ্রহ থাকে, তাহলে প্রশ্নটাই বলে দিবে যে আপনি কতটুকু আগ্রহ। কারণ আপনারা সবাই পেমেন্টে আসছেন, হ্যাঁ? তো আমি শুরুতে কিন্তু বলে আসছিলাম যে আমি ইচ্ছে করলে কিন্তু ক্লাসটা অনেক আগে নিতে পারতাম, কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালিভাবে আমি প্রস্তুতি ছিলাম না। তো আশা করি আপনাদের সেই জায়গাটা আমি পূরণ করতে পারবো। তো আজকে আমরা শিখব যে হলো মুরগির থাকার বাসস্থান, মানে ক্লাস আজকের ১ নম্বর ক্লাস। তো প্রথম দিনের ক্লাসে আপনারা একটু মনোযোগী হবেন এবং অবশ্যই প্রশ্নগুলো আপনারা নোট করে রাখবেন, যাতে করে পরবর্তী প্রশ্নোত্তর ক্লাস পর্বে আপনারা যেন প্রশ্ন করতে পারেন আমাকে। একটা জিনিস খেয়াল করেন যে পৃথিবীতে যতগুলো পোলট্রি আছে, পোলট্রি বলতে আমরা শুধু ব্রয়লার মুরগিকে বুঝি। এটা শুধু ব্রয়লার মুরগি না, পোলট্রি বলতে আমরা ১১টা স্পিসিস বলা হয় বা প্রজাতি বলা হয়। যেমন হচ্ছে কবুতর, টার্কি, তিতির, তারপর হচ্ছে আপনার মুরগি, হাঁস, তারপর হচ্ছে আপনার অস্ট্রিচ, উট পাখি, এরকম প্রায় ১১টা প্রজাতি আছে। তাদের সবাইকে বলা হচ্ছে কি পোলট্রি। তো এই সকল পোলট্রিগুলো বিভিন্নভাবে কিন্তু পালন করা হয়, দেশে কি বিদেশে। আমি বেসিক জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরব, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবেশের সাথে যে পদ্ধতিগুলো আমরা ফলো করি। আচ্ছা, কে যেন জয়েন করবে? তো সেই পদ্ধতিগুলো কি কি আমরা একটু জানবো। আপনাদেরকে বারবার বলছি, হ্যাঁ, এটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং, মানে ফান্ডামেন্টাল, মানে বেসিক জিনিসগুলোকে আমি কিন্তু আপনাদেরকে ধরাই দিব। আপনারা কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার জন্য যায়। আমি যেমন এখানে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে কিন্তু মুরগিগুলোকে পালন করি, তাই বলে কি আপনি সেটা করবেন? আপনার জায়গা, আপনার আর্থিক সক্ষমতা, আপনার ম্যানেজমেন্ট পাওয়ার কতটুকু, আপনি কতটুকু সময় দিতে পারছেন, সেগুলোর ভিত্তি করে আপনি ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন যে কোন পদ্ধতিটা আপনার জন্য যাচ্ছে। শুধুমাত্র আবেগে টাকা ইনভেস্ট করবেন না কখনোই। সরি, মানে অনেকে লেট করে আসতেছে, আমি তো এমনিতে লেট করে আসছি, তারপর অনেকে লেট করে আসতেছে। তো মুরগিগুলোকে কি কি উপায়ে পালন করা হয় দেখেন। খোলাভাবে বা ফ্রি রেঞ্জ পদ্ধতিতে আমরা এগুলো বিস্তারিত জানব। নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায় মুরগি পালন। আবদ্ধ বলতে কি ২৪ ঘন্টা মুরগিগুলোকে পালন করবেন, সেটা যে কোনো ধরনের মুরগি হতে পারে। শুধু সিস্টেমটা আপনারা জানেন। আধা নিবিড় পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরুন যে ১২ ঘন্টা বা রাত্রে শুধু একটা জায়গায় আবদ্ধ করে রাখলেন, বাকি সময় অর্থাৎ দিনের সময় মুরগিগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছেড়ে দিয়ে আপনি পালন করতেছেন। এটা হচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে। মাচা পদ্ধতিতে মুরগি পালন, মানে মাচাই আপনি রাখতে পারেন, হ্যাঁ। তো সেটা আবদ্ধ অবস্থায় মাচা তৈরি করতে পারেন, অথবা আধা নিবিড় পদ্ধতিতেও মাচা থাকতে পারে। তো মাচা পদ্ধতি যেটা, সেটাও কিন্তু কোনো না কোনো পদ্ধতির একটা অংশ। খাঁচা পদ্ধতিটাও সেম কাহিনী। এটা আবদ্ধ অবস্থায় আপনি খাঁচাতে রাখতে পারেন, অথবা আধা নিবিড় হোক বা ফ্রি রেঞ্জেও কিন্তু আপনি পদ্ধতিও কিন্তু খাঁচাতে রাখতে পারেন, সেটা দিনে হোক রাতে হোক। ফ্লোর বা মেঝে পদ্ধতিতে মুরগি পালন। তো মোটামুটি কিন্তু আমি যেই কয়টা পদ্ধতির কথা বলেছি, সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো সিস্টেমটাকে কিন্তু ফলো করা হয়। যেমন ধরেন যে আমরা উন্নত কান্ট্রিগুলোতে যখন দেখি, বিশেষ করে নেটিভ চিকেন যেগুলো আছে, দেশি মুরগি টাইপের যেগুলো মুরগি আছে, তারা কিন্তু ফ্রি রেঞ্জ পদ্ধতিতে কিন্তু পালন করে। আবার কমার্শিয়ালি কিছু কিছু মুরগি আছে, যেমন স্ট্রেন,
হ্যাঁ, আমরা মুরগি মানে পোলট্রির একটা প্রজাতি হচ্ছে কি মুরগি। এই মুরগিকে কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্নভাবে পালন করা হয়। কেউ ছেড়ে দিয়ে পালন করে, কেউ আবদ্ধ অবস্থা পালন করে, কেউ মাচা। তো কমার্শিয়াল মুরগি বলতে আমরা কী বুঝি? যেমন দেশি মুরগি কিন্তু কমার্শিয়াল মুরগি না, হ্যাঁ, এটা হচ্ছে আধা বাণিজ্যিক বা সরি ভাই আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, মানে অনেকে লেটে আসতেছে তো। আচ্ছা, আপনারা যারা দেরিতে আসছেন আপনারা কোনো প্রশ্ন করবেন না ভাই, হ্যাঁ, আমরা ক্লাস সবেমাত্র শুরু হয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা হয়, যেহেতু আমি ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আপনার রেকর্ড ভিডিওগুলো আমি যেহেতু দিয়ে দিব, সেই সময় আপনারা ওখান থেকে দেখে না বুঝতে পারলে আমাকে জানাবেন। তো দেখা গেছে কি এই পদ্ধতিগুলো কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় কিন্তু ফলো করা হয়। যেমন ব্রয়লার মুরগিকে কিন্তু দুইভাবে পালন করা হয়, কেউ মাচাতে করে, কেউ আবার হচ্ছে আবদ্ধ অবস্থায় করে। সোনালী মুরগিকে কিন্তু অনেকে আবদ্ধ অবস্থায় করে, কিন্তু উন্নত দেশে কিন্তু কী করে আধা নিবিড় করে। আবার সোনালী মুরগি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফ্লোর সিস্টেমে করে। তো এইগুলো আমরা বিস্তারিত জানব। এখন একটা জিনিস খেয়াল করবেন, পারিবারিক, আধা বাণিজ্যিকভাবে কী মুরগি পালন করা যায়। এই যে আমরা সিস্টেমগুলো জানলাম যে কী পদ্ধতিতে কী মুরগি পালন করা যায়, সেটা আমরা বিস্তারিত পরে জানবো। তবে শুধু সিস্টেমগুলো জানলাম যে কোন পদ্ধতিটা পালন করা হয়। আমি বারবার বলছি, সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন, আমি জাস্ট ট্রাকটা আপনাদেরকে ধরিয়ে দিব। তো পারিবারিক বলতে কি বোঝাচ্ছে? পারিবারিক বলতে ধরুন যে আপনার বাসায় 50টা 20টা 5টা মুরগি আছে, সেটা যে কোনো ধরনের মুরগি হোক। অনেক খামারি আছে 10টা কিন্তু লেয়ার মুরগি, ঈশা ব্রাউন হোক বা হাই সেক্স হোক বা ব্রাউন, এই টাইপের কিছু মুরগি আছে লেয়ার মুরগি, তারা কিন্তু পালন করে। হ্যাঁ, আবার এটাকে কিন্তু অনেকেই 10,000 20,000 মুরগি আছে, তারা কিন্তু বাণিজ্যিক আকারে করে। তাহলে দেখেন, কমার্শিয়াল মুরগি, হাই সেক্স, ঈশা ব্রাউন, এগুলো হচ্ছে ডিম পাড়া মুরগি। তো এইটাকে আবার অনেকে কি করে খামারে পালন করে কমার্শিয়ালিভাবে। আপনিও কিন্তু করছেন কী জন্য? নিজের জন্য। এই জন্য কিন্তু কমার্শিয়ালি মুরগি এটা পারিবারিক হতে পারে, আধা বাণিজ্যিক হতে পারে, বাণিজ্যিক হতে পারে। আধা বাণিজ্যিক বলতে কী বোঝাচ্ছে? যে আপনি কয়েকটা মুরগি রাখলেন 50-60টা, মনে করলেন যে আপনি যে কয়েকটা প্রয়োজন হয় আপনার পরিবারের প্রয়োজন মিটিয়ে বাড়তি যেগুলো আছে সেগুলো মাংস বা ডিমের জন্য বিক্রি করে দিলেন, এটা হচ্ছে আধা বাণিজ্যিক। আর বাণিজ্যিকভাবে কি? বাণিজ্যিকভাবে সেটা কিন্তু পুরোটাই ডেকোরেটেড, মানে ডিজাইন করা থাকবে। সেখানে বাসস্থান বলেন, খাবার ব্যবস্থা বলেন, এভরিথিংস কিন্তু ওয়েল ডেকোরেটেড, মানে সবগুলোই কিন্তু একটা বিজনেস পারপাজে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রে মুরগির সংখ্যা মিনিমাম 500 হতে হবে। হ্যাঁ, 500 মুরগি থাকলেই সেটাকে আমরা কমার্শিয়ালি বলি। সেটা ব্রয়লার বলেন, ফার্মি বলেন, টাইগার, তিতির, সোনালি যা আছে। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এই ঘটনাটা একটু আলাদা হবে। দেশি মুরগিকে আমরা তখনই বলবো বাণিজ্যিক যখন এটা প্রায় আপনার 200-র উপরে থাকবে। আধা বাণিজ্যিক হচ্ছে কি 100টার মতো থাকতে পারে। হ্যাঁ, 100টা থাকলেই কিন্তু আপনি আধা বাণিজ্যিক, কারণ 100টা মুরগি থাকলে সেখান থেকে আপনি ডিম পাবেন, আবার ডিম থেকে বাচ্চা পাবেন, সেগুলো বড় হবে, সেগুলো আপনি নিজেও খাবেন, বিক্রি করবেন। তো আধা বাণিজ্যিকটা। আর পারিবারিকটা খুবই কম, যেমন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাসায় কিন্তু 5টা 10টা থাকে, এটা পারিবারিক। তো বাণিজ্যিকভাবে আমরা কী মুরগি পালন করি সেটা একটু দেখেন। তো আমরা 3 ক্যাটাগরিতে আমরা মুরগিগুলোকে পালন করি। সেটা হচ্ছে দেশি মুরগি আছে, যেমন হিলি চিকেন বা আমরা পাহাড়ি মুরগি যাকে বলি, আচিল মুরগি, এটা হচ্ছে আমাদের দেশি মুরগি, গলাচিলা মুরগি, কমন দেশি। মোটামুটি এই 4টা দেশি মুরগি কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় ফ্রিজেল নামে একটা মুরগি পাওয়া যায়, যেটা সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জের ওই বেল্টে কিন্তু ফ্রিজেল নামে একটা মুরগি পাওয়া যায়, যার পালকগুলো খাড়া খাড়া। হ্যাঁ, এটা একটা। আবার ইদানিং সময়ে খোপাওয়ালা মুরগি দেখা যায়, মানে মুরগির মধ্যে খোপা আছে। এই ধরনের মুরগিও কিন্তু আমরা দেশি মুরগি, এটা হচ্ছে কমন দেশির মধ্যে পড়ে। এখন দেশি মুরগি এই মোটামুটি 4টা। আমরা আরও মুরগি আছে, যেমন সোনালী মুরগি, ফার্মি মুরগি, টাইগার, ব্রয়লার, টার্কি, তিতির মুরগি আছে, কোয়েল পাখি আছে, শৌখিন মুরগি আছে। শৌখিন মুরগির মধ্যে যেমন হচ্ছে আপনার ব্রাহ্মা আছে, ইহকোমা, পুলিশ ক্যাপ, তারপর হচ্ছে আপনার সিল্কি, এই ধরনের কিন্তু অনেক আপনার অর্নামেন্টাল বার্ড যাকে বলা হচ্ছে শৌখিন মুরগি। হ্যাঁ, এগুলো কমার্শিয়ালি অনেকে করে, আবার শখের বসে অনেকেই করে। তো শৌখিন মুরগি। কালার বার্ডটা মূলত হচ্ছে দেশি মুরগির মতোই, এটা অনেক কোম্পানি এটাকে বাজারজাত করছে। এটা মূলত হচ্ছে এর কালার বার্ড বলতে এটা অনেকটা কিন্তু ব্রয়লার টাইপের মুরগি, কিন্তু তার চেহারা সুরত এবং তার মাংস স্বাদটা অনেকটা দেশি মুরগির মতন। কাদাকনাথ মুরগি এবং অস্ট্রালপ মুরগি। তো অস্ট্রালপ মুরগিটাও কিন্তু শৌখিন মুরগি, তবে ইদানিং সময়ে
কাদাকনাথ এবং অস্ট্রালপ অনেকে কিন্তু কমার্শিয়ালিভাবে আগাচ্ছেন। তো মোটামুটি এই কয়েকটা মুরগি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো কিন্তু উৎপাদন হচ্ছে, বাজারজাত হচ্ছে এবং বাজারেও কিন্তু পাওয়া যায়। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কোন মুরগিটা দিয়ে শুরু করব। আমি শুরুতে বলছিলাম আপনি কতটুকু সময় দিতে পারছেন, আপনার আর্থিক সক্ষমতা, আপনার জায়গা কতটুকু, সব কিছু বিচার বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেবেন কিসের প্রেক্ষিতে? আপনি সেটা পারিবারিকভাবে করবেন নাকি আধা বাণিজ্যিক নাকি বাণিজ্যিক। কারণ আমি তো আপনাকে বলে দিতে পারবো না যে আপনি কী মুরগি করবেন কোন পারপাজে। কারণ বিজনেস প্ল্যান বা প্রজেক্ট ডিজাইন যেটা সেটা কিন্তু আপনাকে করতে হবে, সেটা যেই মুরগি হোক না কেন। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটিংটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, এখানে প্রোডাক্টকে কী বলেন, একটা মাংসের একটা মুরগি, একটা ডিম পাড়া মুরগি, আর একটা হচ্ছে ডিম এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে মাংস এবং ডিম। এখন আপনি কোন প্রোডাক্টটা ধরে আপনি আগাবেন, হ্যাঁ সেটা কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন। এই ছিল মোটামুটি আমাদের বাংলাদেশের এক্সপেটে এই মুরগিগুলো পালন করা হয়। এখন আমি যদি বলি আপনাকে যে ভাই আপনি একটু সাজেশন দেন যে কোন মুরগিটা দিয়ে শুরু করব, আমি কিন্তু সবসময় বলি যে পারিবারিকভাবে যদি আপনি করতে চান তাহলে আপনি এখানকার মধ্যে যে কোনো একটা মুরগি কিন্তু দিয়ে আপনি করতে পারেন, কারণ এটা পারিবারিক ভাই, এখানে কোনো রিস্ক নেই, কোনো বড় ইনভেস্টমেন্ট নেই। যদি আপনি আধা বাণিজ্যিকভাবে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব দেশি মুরগি করতে পারবেন, ফার্মি করতে পারবেন, টাইগার মুরগি করতে পারবেন, তারপর হচ্ছে আপনি অস্ট্রালপ মুরগি আপনি করতে পারবেন, সাথে হচ্ছে কোয়েল পাখিটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে আধা বাণিজ্যিক আকারে। আর বাণিজ্যিক আকারে যদি করতে চান তো সেক্ষেত্রে সোনালি, ব্রয়লার, কোয়েল, কালার বার্ড এবং হচ্ছে টাইগার মুরগি। আমি কমার্শিয়ালি কী বললাম আবার বলি, সোনালি মুরগি করতে পারেন, ব্রয়লার, কালার বার্ড এবং হচ্ছে টাইগার, পাশাপাশি ফার্মিংটা কিন্তু আপনি কমার্শিয়ালি করতে পারবেন। আমি আবারও বলি, যেগুলো পারিবারিক আধা বাণিজ্যিক এইগুলো নিয়ে আমার কিন্তু টেনশন নাই, এগুলো কিন্তু আপনি নর্মালি কিন্তু করতে পারবেন, হ্যাঁ এটা নিয়ে আমার মতামতটা নেই। কিন্তু কমার্শিয়ালি যখন করতে যাবেন তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট মিনিমাম 1,00,000 টাকার উপরে। সো আপনি কিন্তু যে মুরগিটা নিয়ে পালন করবেন সেইটা কিন্তু সম্পর্কে আপনার বিস্তারিত একটা ধারণা থাকতে হবে, হ্যাঁ তার খাবার, তার রোগবালাই, মেডিসিন, থাকার জায়গা সব কিছু একটা ধারণা থাকতে হবে। সেই ধারণাগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন পদ্ধতিভিত্তিক মুরগির বাসস্থান, হ্যাঁ এখানে যতগুলো পদ্ধতির কথা বলা হয়েছে সেটা আবদ্ধ অবস্থায় হোক, আধা বাণিজ্যিক হোক, বা হচ্ছে ফ্লোরে রেখে হোক, মাচাতে হোক বা খাঁচায় হোক, প্রত্যেকটা মুরগির না থাকার একটা নির্দিষ্ট আপনার জায়গা দিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আপনারা কিন্তু মুরগির ভাষা বুঝতে হবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই মুরগি কথা বলতে পারেন, তাহলে কীভাবে ভাষা বুঝবেন? এই যে কথা বলতে পারে না তার ভাষা বুঝতে হবে। তার ভাষা কীভাবে বুঝবেন? মুরগিটার চালচলন, মুরগিটা খাচ্ছে কি না, মুরগিটা বসে আছে কি না, মুরগিটা কি চলাফেরা করতেছে কি না, এই যে ভাষাগুলো না আপনার কিন্তু ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভাষা বুঝতে পারবেন না মুরগির, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই একজন সফল উদ্যোক্তা বা স্মার্ট একজন খামারি হতে পারবেন না। আপনি কি জানেন, আমি কিন্তু মুরগি দেখলেই বুঝতে পারবো যে মুরগিটা কি চাচ্ছে বা তার কি সমস্যা, তার খাবারের সমস্যা নাকি থাকার সমস্যা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, মুরগিগুলো আপনি ব্রুডিং করছেন ছোট্ট একটা জায়গাতে, হঠাৎ করে দেখা গেল যে মুরগিগুলো হা মেলে শ্বাস নিচ্ছে, তাহলে ভাই আপনাকে বুঝতে হবে যে জায়গাটা কি হয়ে আছে, কেন তারা হাঁ করে শ্বাস নিচ্ছে। নিশ্চয়ই জায়গাটা ছোট হয়ে গেছে, অথবা জায়গাটা হচ্ছে ভেজা ভেজা হয়ে গেছে, যার কারণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। অ্যামোনিয়া গ্যাসের কারণে সেখানে শ্বাসকষ্টের কোনো জটিলতা তৈরি হচ্ছে। এই যে মুরগির ভাষা, কি ভাষা, মুরগিটা হা মেলে কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এই যে আপনি যে বুঝতেই পারলেন না, তাহলে আপনি কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন? এই জন্য হচ্ছে মুরগির ভাষা বুঝতে হবে। মুরগি চুপ করে বসে থাকতেছে 24 ঘন্টা, তাহলে কি বুঝবেন? নিশ্চয়ই মুরগিটা ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? নিশ্চয়ই জায়গাটার সমস্যা বা গ্যাস হচ্ছে বা খাবারটা ভালো খাবার দিচ্ছেন না। এই জিনিসগুলো না আপনাকে বুঝতে হবে। তো এভারেজে কিন্তু আমরা পদ্ধতি ভিত্তিকে যদি আমরা একটু আগাই তাহলে দেখতে পাবো যে উন্মুক্ত বা ফ্রি রেঞ্জ পদ্ধতিতে বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম যারা খামারগুলো করে, যারা স্মার্ট খামারি, তারা কিন্তু এই পদ্ধতিতে এখন ইদানিং সময়ে তারা মনোযোগী হচ্ছে। তবে দেশি মুরগি যারা করে, মানে নেটিভ চিকেন টাইপের যেগুলো মুরগি আছে, যেমন দেশি মুরগি টাইপের কিছু মুরগি আছে, যেমন হচ্ছে কি জানেন, অরিজিনাল যে দেশি সোনালি মুরগি আছে, যেটা RRI এবং ফার্মি থেকে যেটা তৈরি করা হয়েছে, এটা অনেকটা কিন্তু দেশি মুরগির মতো।
ফার্মি মুরগিও কিন্তু দেশি মুরগির মতো, এটা মিশরীয় ফার্মি, মিশর তো এখানে নেটিভ চিকেন, তাই না? তারপর হচ্ছে আপনার টাইগার মুরগিটাও কিন্তু অনেকটা দেশি মুরগির মতো। তারপর কালার বারটাও কিন্তু, এগুলো মুরগিগুলোকে না আপনারা কিন্তু ফ্রি রেঞ্জ পদ্ধতি কিন্তু অনায়াসে করতে পারবেন। তো এখন ফ্রি রেঞ্জ বলতে আমরা কী বোঝাচ্ছি? ফ্রি রেঞ্জ বলতে থাকতে হচ্ছে চারদিকে বিশাল একটা জায়গা থাকবে, তখন প্রত্যেকটা মুরগির জন্য দেখেন, প্রত্যেকটা পদ্ধতির জন্য প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা কিন্তু জায়গা দিতে হবে। আপনি ফ্রি রেঞ্জ যখন করবেন তখন একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে সেটা কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে। আবার একটা মুরগি যখন আপনি আবদ্ধ অবস্থা পালন করবেন তখন কতটুকু জায়গা দিতে হবে সেই নলেজটা কিন্তু থাকতে হবে। এই যে ভাষা বুঝতে হবে, এই ভাষা বোঝার ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রি রেঞ্জ বলতে কি 2 থেকে 3 বর্গফুট জায়গা লাগে দিনের সময়, কারণ দিনের সময় মুরগিগুলো কিন্তু ছেড়ে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে 2 ফিট বাই 3 ফিট, মানে বুঝতে পারছেন কত বড় জায়গা দিতে হচ্ছে। এখানে চারণভূমি থাকতে হয়, ঘাস লতা পাতা পোকামাকড় খেতে পারে এরকম জায়গা কিন্তু থাকতে হয়। রাতে থাকার আশ্রয়স্থল থাকে অনেকটা গরু মহিষের বাথানের মতন। বাথান বলতে কি বোঝাচ্ছি? যেমন সারাদিন মুরগিগুলো ঘুরে ফেরা করে, রাত্রে এসে ঠিক যে জায়গায় একটা জায়গাতে থাকতে দিতে হবে তো ভাই, তাই না? সেটা কিন্তু আপনি ওই রাতে থাকার একটা ব্যবস্থা করে দিলেন। তো রাতে থাকার জন্য যে জায়গাটা মুরগিটা থাকবে সেখানে কিন্তু ছোট্ট একটা জায়গা দিতে হবে। আপনি দিনের সময় যত বড় জায়গা দিবেন রাতের সময় তো দরকার নেই, কারণ সেখানে কোনো লাইট থাকবে না, কোনো কিছু থাকবে না। মুরগিগুলো সন্ধ্যা হলেই ঘুরে ফিরে আসবে। এই জন্য 0.4 থেকে 0.5 বর্গফুট জায়গা লাগবে, মানে প্রত্যেকটা মুরগির জন্য। তো এই নলেজটা আপনাকে থাকতে হবে। এই পদ্ধতিতে বিশেষ একটা সুবিধাগুলো কী কী জানেন? অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড বা মিথেন গ্যাস তৈরি হয় না, কারণ মুরগিগুলো তো সারাদিন ঘুরে বেড়ায়। যে জায়গায় থাকতেছে সেখানে তো আর কোনো গ্যাস হচ্ছে না। নিজের মতো করে তারা ঘোরাফেরা করে বলে কিন্তু রক্ত সঞ্চালনটা বেড়ে যায়। রক্ত চলাচল যখন বেড়ে যায় তখন তার খাবার রুচি ঠিক থাকে। খাবার রুচির কারণে কি হয়, সে মুরগিটা খাবার খায়, ফলে দ্রুত তার ওজন হয়, দৈহিক বৃদ্ধি ঘটে। তো এগুলো কিন্তু হয়। তারপরে পর্যাপ্ত পরিমাণে তারা ফ্রেশ বাতাস পায়, হ্যাঁ, একবার আলো পায়। খাবার এবং মেডিসিনটা অনেক কম লাগে, কারণ সারাদিন তারা ঘুরে ফেরায়, বিভিন্ন ধরনের খাবার খায়। তার মুরগির যে বদ অভ্যাসগুলো, হ্যাঁ, এই অভ্যাসগুলো কিন্তু গড়ে ওঠে না। মুরগির বদ অভ্যাস কি? এটাকে ক্যানাবলিজম বলা হয়। যেমন হচ্ছে মুরগিগুলো ঠকাঠকি করে, পালকগুলো খেয়ে ফেলে, অন্য মুরগি আরেকটা মুরগির সাথে অ্যাগ্রেসিভ হয়, মানে মারামারি করে। এগুলো হচ্ছে বদ অভ্যাস, যেটা তৈরি হয় না। রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা কম থাকে, হ্যাঁ, ঝুঁকি কম থাকে, অবকাঠামো খরচ অনেক কম। জাস্ট আপনি চারদিকে একটা নেটিং করলেন, রাতে একটা ছোট্ট একটা ঘর তৈরি করে দিলেন, জাস্ট এইটুকু। এই পদ্ধতিতে একটা বড় সমস্যা হলো কী জানেন? চিকা, বিড়াল, ইঁদুর, গুই, সাপ, ব্যাঙ, বেজি, কুকুর, শিয়ালের আক্রমণ ঘটে। আবার যাদের রাস্তার পাশে আছে খামারটা, রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো এইগুলো কিন্তু একটা ফ্রি রেঞ্জে একটু বড় সমস্যা। এই যে এখানে একজন আপা, এটা হচ্ছে আমার খামারের আমার একজন উদ্যোক্তা আপা। এনার মুরগিগুলো কিন্তু এখানে 200টা আছে, হ্যাঁ। এখানে সব মুরগিগুলো সারাদিন ঘুরে বেড়ায়। ইনি কিন্তু 3 বেলায় খাবার দেয়, সকালে, দুপুরে এবং রাতে খাবার দেয়। দেখেন খাবার তিনি দিচ্ছেন, তিনি কিন্তু খাবারটা ছিটিয়ে দেন। এই যে পানি পাত্র আছে, কোনো ঘেরা নাই, কোনো বাউন্ডারি নাই, মুরগিগুলো সারাদিন থাকে। এতে ফ্রি রেঞ্জ পদ্ধতি দেখেন, এখানে মুরগিগুলো সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে দিনাজপুরে, আর এই ছবিটা হচ্ছে জয়পুরহাটে, এটা হচ্ছে দিনাজপুরে। এটা হচ্ছে আমারই খামারি একজন উদ্যোক্তা। তারপর হচ্ছে এই যে একটা পদ্ধতি, এখানে মুরগিগুলো সারাদিন ঘুরে ফেরা থাকেন। দেখেন মুরগিগুলোর চেহারা দেখেন, মুরগিগুলোর চেহারা দেখলে বুঝতে পারবেন মুরগিগুলো আক্রান্ত কিনা। এই যে রাতে থাকার ঘরটা দেখেন, ঠিক ছোট্ট একটা কী করবেন, ত্রিপাল দিয়ে রাখলেন বা টিন দিয়ে রাখলেন, আর এইভাবে করে আপনারা মাচা দিয়ে দিবেন, চারদিকে একটা নেটিং থাকবে, বাঁশের বেড়া দিয়ে রেখে দিলেন, বাস, ওকে। এটা রাতে থাকার জন্য। এটা এই পদ্ধতিটা বিশেষ করে যাদের অনেক বড় জায়গা আছে, বিদেশে কিন্তু এই সিস্টেমটা বেশি তারা ফলো করে। এই যে সিস্টেমে আপনারা ঘোটা বানাবেন, মাচা করে দিবেন, মুরগিরা সুন্দর করে সন্ধ্যা হলে দেখবেন যে মাচার মধ্যে চলে যায়, ফলে কোনো গ্যাস হয় না, কোনো কিছু হয় না, মুরগি ভালো থাকে। এটা জাস্ট ডিজাইনটা দিলাম, হ্যাঁ, এটা জাস্ট ডিজাইন, মুরগি থাকার ঘর রাতে আর কি। এখন আধা নিবিড় পদ্ধতি, এই যে আমরা চারদিকে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, হ্যাঁ, এখন আমরা মুরগিগুলোকে ছাড়বো না। রাতে একটা সুন্দর একটা ঘর থাকবে এবং চারদিকে নেটিং থাকবে। যারা আমার খামারটা দেখেছেন ভিডিওতে, এই যে একজন ভাই বললো যে আমার খামারটা, আপনারা আমার ভিডিওটা দেখবেন আজকে, এই ক্লাস শেষে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন আমার খামারটা। কিন্তু আপনারা যারা আজকে ট্রেনিংটা নিচ্ছেন সবাই কিন্তু আজকে ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু ওখানে কনসেপ্ট দিয়েছি যে কিভাবে প্রাকৃতিক খামার তৈরি করব। তাহলে কিন্তু আপনি আধা নিবিড় পদ্ধতিতে যেটা মুরগি পালন সেটা পুরো কনসেপ্টটা পেয়ে যাবেন। তো রাতে থাকার জন্য ঘর থাকতে হবে, ওই যে বললাম 0.4 থেকে 0.5 জায়গা, হ্যাঁ। আপনার যদি 100টা মুরগি থাকে তাহলে 100 দিয়ে 0.4 অথবা 0.5 দিয়ে আপনারা কী করবেন, গুণ করে দিবেন, জাস্ট ওকে। তাহলে রাতে থাকার জায়গা হয়ে যাবে। যদি 50 থাকে তাহলে 50 দিয়ে 0.4 অথবা 5 দিয়ে গুণ করে দিবেন, বাস, ওকে। এই যে দিনের বেলা ঘোরাফেরার জন্য চারদিকে নেট দেওয়া থাকে এবং প্রতিটি মুরগির জন্য 1.5 থেকে 2 ফুট জায়গা লাগে, কারণ ভাই দিনের সময় তো ঘুরে বেড়াবে। এই দেখেন একটা খামার দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন
এখানে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, দেখেন একটা আম গাছ আছে, একটা লিচু গাছ আছে। দেখেন এই দেওয়ালটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। এটা হচ্ছে দিনাজপুরের একজন আমার খামারি, এখানে 300টা মুরগি আছে, প্যারেন্টস আছে প্রায় 200টা প্লাস। এই দেওয়ালটা পরিত্যক্ত ছিল, এই দেওয়ালটাকে ওই আপা কিন্তু কাজে লাগিয়েছে। এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট। আপনারা দেখেন ওই সাইনবোর্ডের মতো একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু উনি বাঁশের চাকার দিয়ে মাটি দিয়ে উনি 2 তলা করেছে এবং নেট হলো দিয়ে এই করছে। এটা হচ্ছে 20 ফিট বাই 6 ফিটের মতো একটা, এই লম্বা হচ্ছে 20 ফিট আর 6 ফিট, 2 তলা বিশিষ্ট। এখানে তিনি কী করেন, মুরগি পাড়া ডিমগুলো, মুরগি পাড়ার যখন সময় আসে মুরগিগুলো ডিম পাড়ে, সেই ডিমগুলোকে আলাদাভাবে তিনি একটা চেম্বারে কুচে বসান। হ্যাঁ, তো কুচে বসা বের হলে সেই মুরগিগুলোকে আবার একটা চেম্বারে রাখেন। সেখানে 1 মাস হয়ে গেলে সেই মুরগিগুলোকে মা থেকে আউট করে দেন। সেই বাচ্চাগুলো বড় হয়, আরেকটা চেম্বারে যায়, সেখানে প্রায় 2-2.5 মাস থাকে। 2-2.5 মাস হয়ে গেলে বা 3 মাস যখন হয়ে যায়, তখন মুরগিগুলোকে আবার তিনি নিচের চেম্বারের দিকে রাখেন। এভাবে করে তিনি মুরগিগুলোকে এমনভাবে অভ্যস্ত করান, এমনভাবে তিনি পালন করেন প্রত্যেকটা মুরগি কথা শুনে। তো যে মুরগিগুলো 2.5 মাস 3 মাস যখন খাঁচায় আবদ্ধ অবস্থায় থাকবে, তখন সেই মুরগিগুলো ছেড়ে দিলে কোথাও যাবে না। তখন ওই মুরগিগুলোকে তিনি 3 মাস যখন হয়ে যায় তখন নিচে ছেড়ে দেয় এবং বারান্দায় কিন্তু সেই মুরগিগুলো ঘোরাঘুরি করে এবং সেই মুরগিগুলো সন্ধ্যা হলে সেই রুমে চলে যায়। এভাবে করে তিনি সুন্দর একটা ডিজাইন করে তিনি এই জায়গাটা ব্যবহার করছেন। তিনি ওনার এই খামারের পাশে একটা ক্যান্টনমেন্ট আছে, হ্যাঁ, ক্যান্টনমেন্ট আর্মি। উনি প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ ডিম বিক্রি করে, বাজারে যদি 50 টাকা হালি হয় বা 60 টাকা হালি হয়, উনি বিক্রি করে 80 টাকা হালি। এত পরিমাণে উনি ডিম বিক্রি করে এবং ডিম নিতে গেলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে, মানে এত চাহিদা, উনি ডিম দিয়ে শেষ করতে পারে না। আর উনি কিন্তু বাচ্চা বিক্রি করে না, উনি কিন্তু কী করে, বাড়ন্ত মুরগিগুলো বিক্রি করে। তো এই ক্ষেত্রে উনি কিন্তু বাজারে যদি 400 টাকা থাকে, উনি কিন্তু 600 টাকা, কারণ ওনার ওখানে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড। তো এটা তো সবার ক্ষেত্রে না, হ্যাঁ, এই জন্য মার্কেটিং পলিসি বা মার্কেটিং সেগমেন্টেশনগুলো আপনাকে আমরা শিখাই দিব ক্লাস, মানে আমাদের শেষের যে ক্লাসগুলো আছে। তো এই আধানিবির পদ্ধতিতেও আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে আধানিবির পদ্ধতি। এই ভাই হচ্ছে বিডিআরে একসময় চাকরি করতো, পরবর্তী রেবে ছিল উনি। এটা কিন্তু আমার সাজেশনে কিন্তু চারদিকে কিন্তু নেটিং করে কিন্তু মুরগিগুলো এখানে ছাড়া থাকে, হ্যাঁ, এবং ওনার একপাশে কিন্তু রাতে থাকার ঘর আছে, সন্ধ্যা হলে চলে যায়, উনি কিন্তু খাবারগুলো এভাবে ছিটিয়ে দেয়। এই যে একজন আপা, উনি চারদিকে নেটিং করছে, দেখেন পিছনে কিন্তু উনি কিন্তু ছোট্ট সিম্পল একটা কিন্তু যে নেট, হ্যাঁ, ন্যালানো নেটের একটা ঘর করছে, মুরগিগুলো চলে যায়। বর্ষার সময় যাতে না ভিজে এই জন্য উপরে তিনি ত্রিপাল দিয়ে রাখছে, হ্যাঁ, একে ন্যাচারালিভাবে ভাই, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, একবারে ন্যাচারালিভাবে। এটা কিন্তু দেশি মুরগি। এই যে এটা হচ্ছে আমার খামারের মুরগি, এটা যখন চারদিকে ছিল, এটা হচ্ছে আমার আধানিবি পদ্ধতিতে। আজকে ভিডিওটা দেখলে আপনারা মানে পুরো ধারণা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আধানিবি পদ্ধতিতে বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করা হচ্ছে। এই খামারটা কিন্তু বেসিক্যালি এটা মানে সোনালী মুরগি আগে করতো, পরে উনি দেশি মুরগিতে কনভার্টেড হয়ে গিয়েছে। এই যে এটা দেখেন সোনালী মুরগি, দেখছেন? আপনারা বলেন যে ভাই সোনালী মুরগিকে ছেড়ে দেওয়া যাবে না, দেখেন এখানে প্রায় 2000 প্লাস কিন্তু সোনালী মুরগি আছে। দেখেন কি সুন্দর একটা শেড। এই সোনালী মুরগিগুলোকে উনি কিন্তু দিনে ছেড়ে দেয় এবং এখানে কিন্তু সবচেয়ে বড় ভিড়। আমাদের বাংলাদেশে আমরা সবসময় ভয় পাই যে ভাই 2000-5000 সোনালী মুরগি আছে, আমরা ছেড়ে দিব, রোগবালাই হবে কি না। আরে ভাই, আজ থেকে 10-12 হাজার বছর আগে মুরগিগুলো কি আপনার মতো তৈরি করা ঘরে থাকতো? তারা তো বন জঙ্গলে ছিল, তারা তো লতা পাতা পোকামাকড় খেয়ে তো তারা জীবনযাপন করতো। তো তাদেরকে তো আপডেট করা হয়েছে, তাদেরকে উন্নত ব্যবস্থাপনা করা হয়েছে, বাসস্থান দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। তো আপনি জাস্ট এগুলো মেনটেন করলেন, ছেড়ে দেবেন, দেখবেন মুরগি যত উড়াউড়ি করবে, যত নড়াচড়া করবে, তত তার রোগবালাই কমবে। এই যে সিস্টেমটা দেখেন, এটা কিন্তু সোনালী মুরগি, হ্যাঁ, আপনারা এটাও করতে পারেন। এখন আমরা দেখব নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায়। নিবিড় বলতে কী বোঝাচ্ছে? এখানে 24 ঘন্টায় মুরগিগুলোকে আটকে রাখবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই সংস্কৃতিটা আমাদের সবচেয়ে বেশি, বিশেষ করে কমার্শিয়াল যে মুরগিগুলো, যেমন সোনালী, ব্রয়লার, এই টাইপের মুরগিগুলো কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় রাখি। অনেকে টাইগার, ফার্মি মুরগিগুলো কিন্তু আবদ্ধ অবস্থায় রাখে। এখন আবদ্ধ অবস্থায় রাখতে গেলে আমরা 3টে পদ্ধতিতে আমরা আবদ্ধ অবস্থায় রাখতে পারি। অনেকে মাচা করে রাখে, অনেকে খাঁচায় রাখে, অনেকে ফ্লোরে করে। তো আমাদের বাংলাদেশের সবচেয়ে ম্যাক্সিমাম কিন্তু খামারগুলো ফ্লোর সিস্টেমে। তো আমরা একটু জানবো যে কী অবস্থা। হ্যাঁ, এখানে দেখেন 24 ঘন্টা মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় রাখা হয় এবং প্রত্যেকটা মুরগির জন্য 0.5 থেকে 1 বর্গফুট জায়গা লাগে। হ্যাঁ, যারা আপনারা সোনালী মুরগি করেন আবদ্ধ অবস্থায়, শীতের সময় কিন্তু 0.5। তো যেহেতু যখন আপনি শেড করবেন তখন কিন্তু আপনি বর্ষা, শীত, গ্রীষ্মকাল, বাতাসের চলাচল গতি, সূর্যাস্তের তীব্রতা, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনার শেডটাকে তৈরি করতে হবে। আপনি শুধু চাইলেই আবেগে আপনি শেড করলেন এমনটা, হ্যাঁ, এবং আপনি যে মুরগির শেডটা করবেন সেটা যেন অবশ্যই বর্ষা,
শীত এবং গ্রীষ্মকাল এই 3টা সিজনটাকে বেস করে কিন্তু আপনার খামার তৈরি করতে হবে। আপনি এমন জায়গায় খাবার তৈরি করলেন কোনো গাছপালা নেই, প্রচণ্ড রোদ, তাহলে তো ভাই আপনার মুরগিতে স্ট্রেস পড়বে, এটাই তো স্বাভাবিক। আপনি এমন জায়গায় খামার করলেন দেখা গেছে যে বাতাস ঢুকতে পারে না, তাহলে তো হবে না। এই জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড আমি বলেছি 0.5 থেকে 1। হ্যাঁ, এখন ব্রয়লার মুরগির জন্য কিন্তু যদি বলেন তাহলে সেটা কিন্তু একটু আলাদা হবে। ব্রয়লার মুরগির জন্য প্রত্যেকটা জায়গার জন্য 1.5 থেকে 2 বর্গ ফিট লাগে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। সরি সরি, এটা তো অনেক বড়। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, ব্রয়লার মুরগির জন্য 1.5 থেকে 2 বর্গ ফিট লাগে। সোনালী মুরগির জন্য 0.6 থেকে 0.7 হলে জায়গাটা হয়ে যায়। এখন যতগুলো হোক, 2000 মুরগি হোক বা 5000 হোক, জাস্ট আপনারা গুণ করে দেবেন। এবং শেডগুলো অবশ্যই কিন্তু পূর্ব পশ্চিম হতে হবে। আপনি পূর্ব এবং পশ্চিম হতে হবে। কেন? বাতাস কিন্তু দক্ষিণা বাতাস হলেও যেন বাতাস পাস করতে পারে, পশ্চিমা বাতাস হলেও যেন, উত্তরা বাতাস হলেও যেন পাস করতে পারে। এবং সূর্যের আলোটা একটা বিশাল ফ্যাক্ট কাজ করে। হ্যাঁ, এই জন্য পূর্ব পশ্চিম আপনারা করবেন। আপনারা পূর্ব পশ্চিম দৈর্ঘ্য যত বড় করতে পারেন, কিন্তু সবসময় খেয়াল করবেন আপনার খামারটা যেন আয়তাকার হয়, বর্গাকার হবে না। মানে যদি আপনি ধরেন যে প্রস্থ সবসময় 25 ফিট ঠিক রেখে আপনি এদিকে একবারে 100, 200, 300 ফিট করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ছোটো শেড হয় তাহলে সেক্ষেত্রে প্রস্থটা অল্প রেখে, মানে 10 ফিট রেখে আপনি লম্বালম্বি 25 ফিট করে দিলেন বা 50 ফিট করে দিলেন, কিন্তু বর্গ আকৃতি করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে কেন আপনি আয়তাকার বা লম্বালম্বি করবেন শেডটা? দেখেন, মুরগিতে কিন্তু ব্যাপক পরিমাণে কী গ্যাস তৈরি হয়? অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু মুরগি সেক্টরে 80 থেকে 90% রোগের অন্যতম কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনার ছোটো বাচ্চাতে ব্রুডার নিউমোনিয়া হয়, মাইকোপ্লাজমাসিস হয়, তারপর হচ্ছে আপনার কক্সিডিওসিস হয়। অ্যামোনিয়া যখন বেড়ে যায় তখন কিন্তু লিটার শেষ যেতে হয়। লিটার শেষ যেতে হলে কী হয়? রক্ত আমাশয় হয়, মানে প্রোটোজোয়া তৈরি হয়। তারপর হচ্ছে আপনার ইনফেকশাস ব্রঙ্কাইটিস হয়, ইনফেকশাস কোরাইজা হয়, ইনফেকশাস লিঙ্গোট্রাকাইটিস হয়, এভিয়ান লিকোসিস হয়। এই ধরনের মারাত্মক রোগবালাইগুলো হয়। এদিকে তো রানীক্ষেত গাম্বুরো তো আছেই। এই জন্য কিন্তু সবসময় খেয়াল করবেন যে, একটা জিনিস খেয়াল করেন ভাই, যে মুরগিগুলো 24 ঘন্টা বা 12 ঘন্টা বা 6 ঘন্টা যত সময় রাখেন না কেন, মুরগিগুলো যেখানে থাকে সেখানে তো পায়খানা করে, প্রস্রাব করে একসাথে। তাহলে যে জায়গায় মুরগিগুলো প্রস্রাব করে সেখানেই মুরগিগুলো থাকছে, সেখানেই মুরগিগুলো খাচ্ছে, তাহলে বুঝেন তাহলে পরিবেশটা কী একটা অবস্থান দাঁড়াবে। আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ভাই, আপনাকে একটা রুমে আবদ্ধ করে রাখা হলো, আপনি সেখানেই প্রস্রাব করছেন, টয়লেট করছেন, আবার সেখানে খাবার খাচ্ছেন, তাহলে দেখেন পরিবেশটা কী হবে। এই জন্য বললাম যে ভাই, ভাষা বুঝতে হবে। এই আমরা কিন্তু কী করি জানেন? আমরা কিন্তু মুরগিকে চিকিৎসা নিয়ে আমরা পাগল হয়ে যাই। আমরা কিন্তু ব্যবস্থাপনাগত নলেজগুলো না থাকার কারণে আমরা যেটা সাধারণ খামারে আছি, আমরা সবসময় মেডিসিনের উপর নির্ভর করি। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না। আপনার 100 মুরগি থাক, আর 1000 হোক, আর 10,000 হোক, আর 20,000 হোক, আমি স্বপন বলছি, যদি ব্যবস্থাপনাগত বিষয়ে যে যত দক্ষ, তার মুরগির খামারে তত কম রোগবালাই হবে। যে খামারি যত ব্যবস্থাপনা বিষয়গুলো যত তার জানাশোনা থাকবে, সে তত বেশি স্মার্ট খামারি হয়ে উঠবে। স্মার্ট খামারি বলতে তাকে বোঝাচ্ছি যে সার্বিক উৎপাদন খরচটাকে কমাতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। এই জন্য কিন্তু আপনাদের প্রত্যেকটা ধরতে হবে। হ্যাঁ, যে মুরগির শেডে আপনি গ্যাস হচ্ছে কেন হচ্ছে সেগুলো কিন্তু বের করবেন। তো আবদ্ধ অবস্থায় থাকলে আপনি কি করলেন? একটা শেড বানালেন 2000-এর, আপনি কি করলেন? লিটার আপনি রেখে দিলেন। লিটার কতদিন পর পর চেঞ্জ করতে হবে, কখন লিটার চেঞ্জ করতে হবে, এগুলো ভাই আপনাকে বুঝতে হবে। তো তাছাড়া তো আপনি আগাতে পারবেন না। তখন তো আপনার ইনফেকশন কোরাইজা যদি হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট খরচ বেড়ে যাবে। তাহলে আপনাকে ম্যানেজমেন্ট নলেজ থাকতে হবে, ম্যানেজমেন্টাল নলেজ থাকতে হবে। এই পদ্ধতিতে মুরগি পালনের বিশেষ সুবিধা কী জানেন? খুব সহজে আপনি খাবার, পানি, মেডিসিন এগুলো দিতে পারবেন। কোনো শিকারী প্রাণী কিন্তু আক্রমণ করতে পারবে না। অল্প জায়গায় কিন্তু আপনি পালন করতে পারবেন। রোগবালাই হলে সহজে কিন্তু আপনি ধরতে পারবেন যে মুরগিগুলো ঝিমাচ্ছে না, কী হচ্ছে। শীতের সময় বিশেষ সুবিধা পাওয়া যায়। শীতের সময় বিশেষ সুবিধা বলতে কি, মানে এই সময় ঠান্ডা থাকে, মুরগিগুলো এক জায়গায় থাকে, তখন কিন্তু দেখা গেছে আর সমস্যা হয় না। কিন্তু গরমের সময় এখন অসুবিধাগুলো কী? এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, কার্বন ডাই গ্যাস তৈরি হয়। দেখেন, আমি কিন্তু ধরাই দিচ্ছি, আপনার কিন্তু আবিষ্কার করতে হবে ভাই। হ্যাঁ, সবসময় যে আমি আপনাকে, হ্যাঁ, আপনি যে কোনো সময় আমাকে আমার শরণাপন্ন হতে পারেন, কিন্তু আবিষ্কারগুলো আপনাকেই করতে হবে। কিন্তু আমি তো আপনাকে মুরগি তো আমি দেখতেছি না, আপনাকে দেখতেছি। আপনার মাধ্যমেই কিন্তু আমি মুরগিগুলো দেখি। এই জন্য কিন্তু এইগুলো জিনিসগুলো ভালো খেয়াল করেন। অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস কখন তৈরি হয়? মুরগির ঘনত্ব আপনার জায়গা যতটুকু আছে তার দ্বিগুণ পরিমাণ আপনি মুরগি মানে করছেন। আপনার মুরগিতে জায়গা লাগবে শীতের সময় 0.6, আপনি দিয়ে রাখছেন 0.3 দিয়ে।
আপনার গরমের সময় জায়গা লাগবে বেশি, সেই তুলনায় মুরগি আপনি রাখছেন বেশি, তবে ভাই স্বাভাবিকভাবেই মুরগিটা হিট স্ট্রোক হবে, অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাবে, ফলে মুরগিটা সহজে কিন্তু রোগে আক্রান্ত হবে। এই জন্য কিন্তু এই পদ্ধতির সমস্যা কি, অতিরিক্ত গরমে মুরগি পালন করা যায় না, রোগবালাই হওয়ার ঝুঁকি থাকে, কারণ একটা মুরগিতে যদি হয় তাহলে সবগুলোতে হয়। ক্ষেত্র বিশেষে তুষের ব্যবহার হয়, হ্যাঁ, খাবার মেডিসিন খরচ বেশি হয়, মুরগির বদ অভ্যাসগুলো গড়ে ওঠে, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ম্যানেজমেন্টালি সমস্যা। মুরগির বদ অভ্যাসগুলো গড়ে ওঠে। অনেকে বলে যে ভাই আমার মুরগিগুলো খাই ঠকাঠকি করে পালক খেয়ে ফেলতেছে, রক্ত খেয়ে ফেলতেছে। পৃথিবীতে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে আপনার এই বদ অভ্যাসগুলোকে রাতারাতি ভালো করে দিবে। আমাদের চরম দুর্ভাগ্য এবং আমাকে খুব খারাপ লাগে যখন আমি দেখি ইউটিউবে, ফেসবুকে যে বলে যে ভাই এই ওষুধ খাওয়ান আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, এই মুরগি খাওয়ান আপনার মুরগি ঠকাঠকি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে আপনার মুরগির ক্যানাবলিজম বা বদ অভ্যাসগুলো ওষুধ খায় ভালো হয়ে যাবে। বদ অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না। এগুলো বিষয়গুলো নিয়ে আমরা মেডিসিন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই জন্য এই অভ্যাসগুলো আমরা পরে আলোচনা করবো। আজকে এইটুকু জাস্ট ধারণা দিলাম। ভাই এতক্ষণ পরে আসলে তো সমস্যা ভাই, আমি কীভাবে কাজ করি বলেন? আপনাকে কেউ কি লিঙ্কটা শেয়ার করছেন নাকি? আপনারা, আমি মনে করি যে আপনারা অনেক অনেস্ট, আপনারা লিঙ্ক শেয়ার করতেই পারেন। এটা হচ্ছে আপনারা চালাকি করা আমার সাথে, হ্যাঁ। আপনারা যেহেতু 550 টাকা কিন্তু বড় কোনো বিষয় না। আমি ইচ্ছে করলে কিন্তু, আপনারা ইচ্ছে করলে যে কাউকে এই লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। এটা কিন্তু খুব সিম্পল ভাই, হ্যাঁ। কিন্তু একটা অনেস্টলি থাকার চেষ্টা করবেন। আপনাদের যদি প্রয়োজন হয় যে ভাই আমার ছোট বোন আছে বা মা আছে, আমি তাকে লিঙ্কটা শেয়ার করব। যেমন আমার একজন ওমান প্রবাসী বা দক্ষিণ কোরিয়া থাকে, উনি বলছিল যে ভাই আমার মিসেসকে আমি লিঙ্কটা শেয়ার করব। তো কোনো লিঙ্ক শেয়ার করলে বলবেন, আমি তো না করব না। তো ওকে, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। এবং অবকাঠামোগত এগুলো খরচ বেশি হয়। এই যে একটা সিস্টেম দেখেন, এটা হচ্ছে মাচার সিস্টেম। আপনারা এই ধরনের মাচার সিস্টেমে কিন্তু আপনারা মুরগি পালন করতে পারবেন। মানে পানি খাওয়ার ব্যবস্থা করতো না, স্যালাইন দিয়ে একটু ঢুকাই দেয়, ব্লডটা শুকাইছে, স্যালাইন শেষ হয়েছে। তাহলে কিরণকে একটু ফোন দিয়ে স্যালাইনটা আনতে বলতো, আর পানি একটু খাওয়ার ব্যবস্থা করতো। তো দেখা গেছে কি ভাই, এই যে মাচার সিস্টেম করে আপনারা এইভাবে করে দেখেন, লম্বালম্বি কতটুকু আর প্রস্থ কতটুকু, এভাবে নেট টিন দিয়ে আপনারা করতে পারেন। আমি একটা ধারণা দিই আপনাদেরকে, হ্যাঁ। দেখেন যে এই যে টিন, এই যে মাচাটা কী দিয়ে, বাঁশ দিয়ে কখনোই মাচা করবেন না। আমি আপনাদেরকে আবারও বলছি, বাঁশ দিয়ে কখনোই মাচা করবেন না, কারণ যখন মুরগিগুলো পায়খানা করে বাঁশে কিন্তু লেগে যায়। এখন বর্তমানে অনেক সময় প্লাস্টিকের যে নেটগুলো বের হয়েছে, হ্যাঁ, প্লাস্টিকের নেটগুলো, এই নেট দিয়ে আপনারা মাচাগুলো তৈরি করবেন। এবং মাচাগুলো হচ্ছে অবশ্যই সরি ভাই, গলাটা শুকিয়ে যাচ্ছে, অনেকদিন পরে ক্লাস করতেছি তো, সরি। তো মাচা থেকে যদি কেউ মাচা পদ্ধতি করতে চান, তাহলে মাচাটা হচ্ছে মাটি থেকে 3 ফিট, 2.5 থেকে 3 ফিট উচ্চতায় হবে মাচাটা কি হবে, 2.5 থেকে 3 ফিট উচ্চতায় মাচাটা হবে। নিচে কিন্তু বিষ্ঠাগুলো পড়ে যাবে। এবং মাচাটা যেটা করবেন, বাঁশ দিয়ে কখনো করবেন না, বাঁশ বা কাঠ দিয়ে আপনারা ডাসা তৈরি করবেন, আর উপরে হচ্ছে নেটটা বিছিয়ে দিবেন। আর 1.5 ফিট উচ্চতায় চারদিকে একটা করবেন, ঘেরা দিবেন, টিন দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক বা চাটাই দিয়ে হোক, চারদিকে 1.5 ফিট উচ্চতায় চারদিকে ঘেরা দিবেন, যাতে করে মুরগিগুলো সরাসরি যেন দেখতে না পায় এরকম। আর উপরের যে সিস্টেমটা ফাঁকা, সেটা তো অবশ্যই করবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি শেড তৈরি করলে উচ্চতা কত হবে বা কী অবস্থা? আমি তো বলে দিলাম যে প্রত্যেকটা মুরগির জায়গা কতটুকু লাগে, সেইটা আপনারা ভালো করে জেনে রাখেন। আপনারা খেয়াল করবেন, মাটি থেকে শেডের উচ্চতা হবে 8 ফিট, 7 থেকে 8 ফিট, এটা খেয়াল করবেন। মিনিমাম যে জায়গায় মুরগি থাকবে সেই মুরগি থেকে উচ্চতা হবে 7 থেকে 8 ফিট উচ্চতা। আপনারা টিনটা ছাউনি হিসাবে দিতে পারেন, দোতলা করতে পারেন, আপনাদের মতো করে আপনারা করতে পারবেন। এবং 2 সাইডে ফাঁকা রাখতে হবে, এবং শীতের সময় যাতে করে বাতাস না ঢুকতে পারে সরাসরি, এই জন্য পর্দার ব্যবস্থা করে দেবেন। তো পর্দা ম্যানেজমেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো। তো পর্দা দিয়ে দেবেন। মোটামুটি এভাবে করে আপনারা ঘরটা তৈরি করতে পারেন ছোট্ট আকারে। যারা মনে করতেছেন যে পারিবারিক এবং আধা বাণিজ্যিক, আপনারা হচ্ছে এরকম 6 ফিট উচ্চতা, 7 ফিট প্রস্থ, 4 ফিট প্রস্থ, 7 ফিট হচ্ছে দৈর্ঘ্য, বা 8 ফিট দৈর্ঘ্য, 6 ফিট হচ্ছে প্রস্থ, উচ্চতা 5 ফিট, এইভাবে করেও আপনারা ঘরটা তৈরি করবেন। দেখেন মাচার সিস্টেম, এই যে ফ্লোরটা যেটা আছে দেখেন প্লাস্টিকের, কিন্তু মাচার সিস্টেম করা আছে। এই সিস্টেম করেও কিন্তু আপনারা আধা নিবিড় পদ্ধতিতে মুরগিগুলোকে রাখতে পারবেন রাতের জন্য। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম।
অনেকে কিন্তু এই সিস্টেমে কিন্তু আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে। হ্যাঁ, এটা বিশেষ করে যাদের ছাদে আছে, ছাদ বা যাদের বাসায় জায়গা নেই, ছোটো একটা জায়গা আছে, আপনারা এরকম করে 3 তলা বিশিষ্ট এরকম ছোটো ছোটো করে আপনারা ঘর করে আপনারা আবদ্ধ অবস্থায় আপনার মুরগিগুলো পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা ডিজাইন করতে পারেন। এইখানে একটা সমস্যা হলো কি, এই সিস্টেমটা কিন্তু হয়নি, গেটটা হয়নি, কারণ মুরগি তো ভাই উঠবে না। হ্যাঁ, গেটের সিস্টেম, খাবার সিস্টেমটা কিন্তু এটা হয়নি। তবে এই যে দেখেন নীল কাগজ দিয়ে দেওয়া আছে, এই সিস্টেমটা কিন্তু ঠিক আছে। মানে মুরগিতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় বিষটা ম্যানেজমেন্ট, মানে লিটার ম্যানেজমেন্ট। হ্যাঁ, যারা ফ্লোরে করেন তারা তুষ দিয়ে তো ভাই দিয়ে দেন, তুষগুলো 15 দিন বা 1 মাস পর চেঞ্জ করে দিলেন, এটা কোনো সমস্যা না। কিন্তু যারা এরকম আবদ্ধ অবস্থায় রাখবেন, আপনারা খেয়াল করবেন, এই দেখেন নীল কাগজ দিয়ে কিন্তু সুন্দর একটা ক্রেট বা ট্রে সিস্টেম করবেন। 2 দিন 3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আপনারা ওই ট্রেটা বের করে ধুয়ে পরিষ্কার করে দেবেন, আবার রেখে দিবেন। এভাবে করেও আপনারা করতে পারেন। আমি এটা ডিজাইন দিলাম, হ্যাঁ, একটা আইডিয়া দিলাম। তো এটা জাস্ট একটা আইডিয়া দিলাম নিবিড় পদ্ধতিতে। এই যে মাচা সিস্টেম, মানে এই ধরনের নেট করেও আপনারা ছোট পরিসরেও করতে পারেন। যেহেতু আপনারা অনেকেই আগামীতে প্ল্যান করবেন, তো আমি এভারেজে কিন্তু আমি তো বললাম যে আমি কিন্তু এভারেজে কিন্তু আলোচনা করতেছি। হ্যাঁ, তারপর এরকম খপ করেও কিন্তু আপনারা কিন্তু ছোট্ট পরিসরে আপনারা করতে পারেন, ঘর তৈরি করতে পারেন। তারপর হচ্ছে দেখেন এই যে তুষ দিয়ে ছোট্ট একটা যাদের আবদ্ধ ঘর আছে, এভাবে করে সুন্দর করে আপনারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে পারেন ছোট্ট পরিসরে। যাদের বাসায় ছাদ আছে, ছাদ বাগান, আপনারা কিন্তু ছাদ বাগান বলতেছি, যাদের ছাদ আছে আপনারা এইভাবে করে দেখেন 1.5 ফিট উচ্চতায় কিন্তু ইটের গাঁথনি দেওয়া আছে, এবং উপরে কিন্তু টিন, এবং টিনটা কিন্তু আপনারা চেষ্টা করবেন মুরগির শেডে সবসময় সিমেন্টের টিন। আর যারা জিও সিট দিয়ে নেটিং করে যেটা করবেন, এখন বর্তমানে জিও সিট দিয়ে অনেকে, জিও সিটটা হচ্ছে কি এক ধরনের প্লাস্টিক পলিনেট, যেটা ধরেন যে তাপমাত্রা খুব ভালো একটা কাজ দেয়, তাপরোধক। শীতের সময় কিন্তু কুয়াশা বা শিশির কিন্তু পড়তে দেয় না। তো সেক্ষেত্রে জিও সিট দিয়েও আপনারা কিন্তু ছাউনিটা দিতে পারেন, এবং টিনটা অবশ্যই কিন্তু আপনারা দিবেন, কি বলে, সিমেন্টের টিন দিবেন। তবে যারা ছাদে মুরগি পালন করবেন, আমি আপনাদেরকে সবসময় বলবো, ছাদে যখন আপনারা ঘরটা বানাবেন চারদিকে নেটিং করে দিবেন, আর উপরে পাতলা নেট দিয়ে দিবেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কী বিবেচনা করতে হবে, গরমের কথা চিন্তা করতে হবে, শীতের সময় শীতের কথা চিন্তা করতে হবে, এবং বাতাস চলাচলের কথা চিন্তা করতে হবে। এই কয়েকটা বিষয় খেয়াল রেখে ছাদে কিন্তু এমনভাবে ঘরটা করবেন যাতে করে রোদ লাগলে মুরগিগুলো যেন ছায় যেন থাকে, এই সিস্টেমগুলো আপনারা খেয়াল করবেন। এবং চারদিকে ফাঁকা রাখবেন, পর্দা সিস্টেম করবেন। যাদের জায়গা কম আছে শুধু তারা না, যে কোনো মুরগি যত উপরে থাকবে তার ডিমের প্রোডাকশন, তার বডি গ্রোথ এবং বডি ওয়েট এটা কিন্তু ভালো থাকে। এই দেখেন এই সিস্টেমে কিন্তু আপনারা সুন্দর করে বাঁশের চাকা দিয়ে আপনারা এভাবে করে দিবেন, দেখবেন যে মুরগিগুলো উপরে থাকবে। ফলে কিন্তু আপনি সোনালি করেন, ব্রয়লার করেন, যে মুরগি করেন, মুরগি ভেদে আপনারা কিন্তু এই ধরনের সিস্টেম করে দিতে পারেন। এই যে সিস্টেমও আপনারা করতে পারেন। হ্যাঁ, দেখবেন যে মুরগিগুলো ভালো থাকবে। আমার খামারটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। দেখেন এখানে ছাদে কিন্তু এই ঘরটা কেবল কাজ চলতেছিল, মানে কাজ কিন্তু চলছিল। হ্যাঁ, এই যে ছাদে এইভাবে করে আপনারা ঘরটা বানাবেন। এই যে মাচা সিস্টেমেও কিন্তু আপনারা করতে পারেন। এই মাচা সিস্টেমের বড় সুবিধা হলো কি জানেন, যে পায়খানাগুলো নিচে, যে আমি যে নেটের কথা বলছিলাম, এই নেট দিয়ে আপনার মাচাটা করবেন। এখানে কিন্তু অটো ড্রিঙ্কার আছে, এই যে ফিডিং সিস্টেম আছে, মধ্যে কিন্তু রাস্তা আছে। হ্যাঁ, 2 সাইডে কিন্তু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু খাবার দেওয়া হয়। আর এখানে অটো ড্রিঙ্কার আছে, অটোভাবে পানি চলে যায়। আপনারা যদি অটো দিতে পারেন অটো দিবেন, নাহলে ম্যানুয়ালি খাবার দিতে পারেন। দেখেন মুরগিগুলো কিন্তু খুবই ভালো থাকে। এই যে এটা হচ্ছে আমার খামার, আমি 19-20 সালের দিকে আমার খামার ছিল 2000 মুরগির। এটা কিন্তু আমি তুষ পদ্ধতিতে করতাম ফ্লোরে। এই মুরগিটা আমার সোনালি ছিল, কিছু ফার্মি ছিল, এবং মুরগিগুলো আমি ব্ল্যাক সোলজার পোকা দিয়ে আমি পালন করতাম। সম্পূর্ণ কিন্তু নিজস্ব ফিড ফরমেশন ব্যবহার করে নিজের খাবার তৈরি করে কিন্তু মুরগিগুলো পালন করতাম। এটা হচ্ছে আমার নিজের খামার ছিল, আপাতত করতেছি না, আমি অনেক ব্যস্ততার কারণে। অনেকে এরকম খাঁচা পদ্ধতিতে কিন্তু আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে জায়গা কেমন লাগবে জানেন, খাঁচা পদ্ধতিতে যদি করতে চান, তাহলে যদি 2টা মুরগির জন্য আপনি হচ্ছে 2 ফিট বাই 2 ফিটের ঘর বানাবেন, মানে বর্গা আকৃতি। বা যদি লম্বা যদি বানান, তাহলে 1.5 ফিট বাই 2 ফিটের একটা ঘর বানাবেন। 1.5 ফিট বাই 2 ফিট বা 2 ফিট বাই 2 ফিটের একটা ঘর বানাবেন, ওখানে 2টা করে মুরগি থাকবে। এভাবে করে খাঁচাগুলো আপনারা করতে পারেন। এবং খাবারগুলোর সিস্টেম দেখেন, পাইপে করে দিবেন, পানি পাত্র দিয়ে দিবেন, এভাবে করে করতে পারেন। এখন আমরা এতক্ষণ জানলাম যে পদ্ধতি ভিত্তিক কীভাবে মুরগিগুলো আমরা পালন করি। এখন আমরা দেখব যে মুরগির বিছানা বলতে কি বুঝি, মুরগিকে আপনি কোথায় রাখছেন।
এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু। মুরগির বাসস্থানের ক্ষেত্রে লিটার ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বারবার বলছি যে মুরগি সেখানেই খায়, সেখানেই পায়খানা করে। তো ভাই, যে মুরগি আপনি যেখানে থাকতেছে সেখানে যদি পায়খানা করেন, তাহলে সেখানে তো অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাস কি? নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসটা কিন্তু অনেক ঝাঁঝালো গ্যাস, হ্যাঁ। এটা রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রের উপর কিন্তু বিশাল প্রভাব ফেলে। আমাদের পৃথিবীতে যত রকমের পোলট্রি আছে, পোলট্রিগুলো কিন্তু কি জানেন, রোগ বালাইয়ের মধ্য দিয়ে কিন্তু এদেরকে মানুষ করতে হয়, বড় করতে হয়। কারণ কি, এদেরকে যে জায়গায় রাখা হয় সেখানে তারা পায়খানা করে। এই জন্য দেখেন, বিছনাটা কি হবে সেটা কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। তো বিছানা হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন আমরা বিছানা হিসাবে আমরা খাট ব্যবহার করি, অনেকে চৌকি ব্যবহার করে, অনেকে তোশক ব্যবহার করে, অনেকে কাঁথা ব্যবহার করে, যে যেভাবে কমফোর্টেবল ফিল করে। তো আপনার মুরগিটা কোথায় কিভাবে রাখলে ভালো থাকবে, এই ভাষা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একটু পরে আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো এই ট্রেনিংটা শেষ হলে। তো তুষ পদ্ধতি আপনি করতে পারেন, সেটা ধানের তুষ হতে পারে, কাঠের হতে পারে, ছাই হতে পারে। আমরা পরে আলোচনা করব। শুধু বালু এবং মাটি একসাথে, চটের বস্তা, অনেকেই যারা খাঁচাতে করে চটের বস্তার উপর রাখতে পারে, ছাই, শুধু মেঝে, মানে খাঁচা পদ্ধতিতে তো কিছুই লাগবে না, প্লাস্টিক ট্রে ব্যবহার করতে পারেন খাঁচা পদ্ধতিতে। তো মোটামুটি কিন্তু বীজটা ম্যানেজমেন্ট বা লিটার ব্যবস্থাপনাটা বা মুরগির যে পায়খানাটা, এইখান থেকেই আপনাকে ধারণা নিতে হবে। দেখেন, এখন কাজের কোথায় আসি। যতগুলো বিছানার কথা বলা হচ্ছে, সবচেয়ে পারফেক্ট একটা বিছানা হচ্ছে ধানের গোটা তুষ। আপনি কাঠের যেটা লিটার পাবেন বা তুষটা যেটা পাবেন, সেটা কিন্তু ছোট ছোট দানা থাকে। আমি আপনাকে সাজেস্ট করব সবসময় ধানের এই গোটা তুষটা ব্যবহার করার জন্য। কেন? মুরগি যে জায়গায় থাকে সেখানে মুরগিগুলো লাফালাফি করে, সবাই থাকে। ফলে যখন আপনি ছাই ব্যবহার করবেন, ছাই কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্ষতি। আমরা কিন্তু না জেনে না বুঝে কিন্তু ছাই ব্যবহার করি। ছাইয়ের যদি কোনো কারণে চোখে পড়ে, নাকে পড়ে, নির্ঘাত ধরে থাকেন, ওই মুরগি সর্দি কাশি একবারে আক্রমণ করে ফেলবে। সর্দি কাশি আক্রমণ হওয়া মানে কি? তার শরীরে রোগ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়ে গেল। স্ট্রেস যাকে বলা হয়, মানে চাপ বা ধকল। যখন মুরগির শরীরে ধকল তৈরি হয়, তখন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমরা রোগবালাই ক্লাসে শিখব। এই জন্য তুষটা কিন্তু ধানের গোড়া তুষ ব্যবহার করবেন। এই দেখেন, এভাবে করে তুষটা আপনারা ব্যবহার করতে পারেন সুন্দর করে। যাদের খামার আছে এভাবে করে, যারা তুষ ব্যবহার করবেন না, এভাবে করে আপনারা করে দেবেন। বিশেষ করে দেশি মুরগি যারা আছে, দেখেন কি সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। দেখেন মুরগিগুলো উঁচুতে থাকতেছে, আপনারা এখানে হালকা করে তুষ দিয়ে দিবেন। এখন তুষ কতদিন পর চেঞ্জ করবেন? পর চেঞ্জ করবেন, এটা ডিপেন্ড করবে যে তুষের কন্ডিশন। তুষটা কি ভেজে গেছে, তুষটা কি সেচেতে হয়ে গেছে, নাকি একবারেই শুকনো। তো সেটার উপর ডিপেন্ড করে আপনি তুষটা চেঞ্জ করতে পারবেন। নর্মালি কিন্তু আমরা চেঞ্জ করি 1 মাস পর, হ্যাঁ। যদি ব্রয়লার হয় তাহলে কিন্তু 15 দিন পর। তো এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে লিটার বা তুষের কন্ডিশনের উপর। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মুরগির খামার, এটা হচ্ছে বালু এবং মাটি আছে থাকে, হ্যাঁ। এই যে ধানের গোটা তুষ আপনারা ব্যবহার করবেন। তো মোটামুটি এই আজকের এই বাসস্থানটা, আজকের এই ক্লাসটা এইটুকুই। তো মোটামুটি বেসিক ধারণা কি পেলেন আমি একটু সংক্ষেপে বলি। বেসিক ধারণা হলো কি, মুরগিটা কি পদ্ধতিতে পালন করবেন, কোন সিস্টেম আপনি পালন করবেন, আবদ্ধ, খোলা রেখে নাকি আবদ্ধ অবস্থায়, এবং মুরগিকে যে জায়গায় রাখবেন, আমি কিন্তু সংক্ষেপে একটু বলছি, এবং যে জায়গায় আপনি রাখবেন সেই জায়গায় আপনি কি ব্যবহার করবেন। কাঠের গুঁড়া, তুষ, নাকি হচ্ছে আর অন্য কিছু, মাটি বালু। তো আমি শুরুতে বলছিলাম যে এই কিরণ এইখানে পাইল তো, এটা কিন্তু আপনি কি মুরগি পালন করছেন এবং কতটুকু জায়গার মধ্যে করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তুষ ব্যবহার করবেন নাকি মাটি ব্যবহার করবেন, হ্যাঁ। তবে সবসময় চেষ্টা করবেন যে ধানের গোটা তুষটা ব্যবহার করার জন্য। এবং যদি যাদের তুষ কেনার সামর্থ্য নেই, গ্রামে কিন্তু পাতান পাওয়া যায়, হ্যাঁ, ধানের পাতান পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। অথবা খড়গুলোকে কেটেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। উন্নত দেশগুলোতে কিন্তু খড়গুলোকে কেটে কিন্তু ব্যবহার করে। তো সেক্ষেত্রে আপনার বিকল্প হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি কি বললাম, ধানের গোটা তুষ বা খেরগুলো ছোটো ছোটো কেটে ব্যবহার করতে পারেন, অথবা পাতান, যেটা ধানের পাতান, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলো আপনারা করলে দেখবেন যে আপনারা থাকবেন। এখন একটা প্রশ্ন আসে যে ভাই,
আমি কতটুকু তুষ ব্যবহার করব বা কতটুকু আমি কি করব। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ যত বর্গফুট তার অর্ধেক পরিমাণ আপনি তুষ ব্যবহার করবেন। যেমন ধরেন যে 500 স্কোয়ার ফুট বা 500 বর্গ ফুট আপনার জায়গাটা আছে, তাহলে আপনি কি করবেন, 500 স্কোয়ার ফিট যদি হয় তাহলে 500-র অর্ধেক কত, 250, তাহলে 250 কেজি মানে 200 থেকে 250 কেজি আপনি তুষ ব্যবহার করবেন। এটা কিন্তু খুব সিম্পল একটা হিসাব। হ্যাঁ, তাহলে তুষ কতটুকু ব্যবহার করবেন, যতটুকু আপনার জায়গায় বর্গফুট তার অর্ধেক পরিমাণে আপনি তুষটা ব্যবহার করবেন। এবং খেয়াল করবেন, এটা কিন্তু এটা টেন্টেটিভ, হ্যাঁ এটা টেন্টেটিভ, এবং খেয়াল করবেন যে অবশ্যই ওই বিছনাটা মিনিমাম যেন 1 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়, 2 ইঞ্চি হলে সবচেয়ে ভালো, তবে মিনিমাম 1 থেকে 2 ইঞ্চির মধ্যে করবেন। মানে আপনি যে তুষটা দিলেন সেটা পুরুত্ব হবে কতটুকু, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি হলে আরও ভালো, 2 ইঞ্চি হলে আরও ভালো। 2 ইঞ্চি হলে হবে কি, মোটা থাকবে, মুরগির পায়খানা বিষ্ঠাগুলো সহজে কিন্তু সেখানে মিশে যাবে এবং শুকিয়ে যাবে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যে যে জায়গায় মুরগিতে রাখছেন সেই জায়গাটা যেন সবসময় যেন শুকনো হয়, ভেজা থাকা যাবে না কোনোভাবেই। এই জন্য আপনি মাটিতে করেন, বালুতে করেন, যেখানেই করেন না কেন, সেইটা আপনি 1 দিন পরপর হোক বা 2 দিন পরপর হোক অবশ্যই সেটা কিন্তু আপনারা নেড়ে চেড়ে দিবেন, বাঁশ দিয়ে হোক বা হচ্ছে কোনো একটা বেলচা দিয়ে হোক বা কোদাল দিয়ে হোক, যেভাবে হোক আপনার মতো করে ওই লিটারগুলো উলটপালট করে দিবেন, যাতে করে বাতাস চলাচল করলে যেন পায়খানাগুলো দ্রুত শুকিয়ে যায়। তো আমরা আজকে এইটুকুই, কারণ মুরগির বিছনা থেকে কি কি রোগবালাই ছড়ায়, কি কি রোগবালাই হয়, কি কি সমস্যাগুলো হয়, সেগুলো আমরা রোগবালাই ক্লাসে আমরা শিখব। তো মোটামুটি আজকের ক্লাসটা কিন্তু এইটাই, আমরা প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাব একটু পরে।